আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিন কি কোনো আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? জি স্যার, কি বললেন? গতদিন কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? না, না, না। লাস্ট আলোচনা কি ছিল লাস্ট ক্লাসের? ইন্ট্রোডাকশন টু বার্ড হান্টিং না আরো কিছু? হ্যাঁ, বাং হান্টিং ছিল, আর ওটার মেথোডোলজি আর আপনি ওটার এএসএন ওগুলা নিয়ে আলোচনা করছিলেন। মেথোডোলজি, ডিরেক্টরি, ব্রুট ফোর্স, প্যারামিটার এই পর্যন্ত গিয়েছিলাম। হিরোজ ব্লাস্টার এইটা দিয়ে শেষ করছিলেন প্যারামিটার। আচ্ছা আচ্ছা, হিরোজ ব্লাস্টার। আমাকে ঠিক 5 মিনিট একটু সময় দেবেন, কারণ এখানে হচ্ছে আহ, যেটা জিমেইল আপনাদের, যেখানে অ্যাটেন্ডেন্স নেই, লগ ইন হচ্ছে না, টু ফ্যাক্টর দেয়। টু ফ্যাক্টর আবার এই শিক্ষণের নাম্বার দিয়ে দেয়, একটু সময় লাগবে। হ্যাঁ, একটু 5টা মিনিট সময় দেবে। আচ্ছা, আমরা আমাদের ডিসকাশনে যাই। গতদিন মেথোডোলজি যেহেতু আলোচনা করেছিলাম, আপনারা কোনো টার্গেটের উপরে, পার্সেন্টিং এর কোনো টার্গেটের উপরে এনুমারেশনের কাজগুলো কি করেছিলেন? প্র্যাকটিস জি যেটা। স্যার। হ্যাঁ, আর বাকিদের কি অবস্থা?
ওকে, দুজন পেলাম। আর কেউ? জি, আমি জি স্যার, মেথোডোলজি গুলো নিয়ে খালি পড়ছিল। এমাস রান করে ওই সাবডোমেন কালেক্ট করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আর আর কেউ? আর কেউ? ওকে, তিন চারজনের বেশি তেমন কেউ ট্রাই করেননি। আচ্ছা, ক্লাসে যে টুলস গুলো দেখেছিলাম এর বাইরে কোনো নতুন টুলস কেউ কিছু দেখেছেন, বা বলেছিলাম যে অন্যদের মেথোডোলজি গুলো পড়ে কিছু আইডিয়া নেয়ার, যে আর কি কি করা যায়, আর কি কি টুলস কানেকশন করা যেতে পারে, এগুলো নিয়ে কেউ কিছু বলেছিলেন? স্যার আমি সাব ফাইন্ডার ব্যবহার করছিলাম। ওকে, ভেরি গুড। আর কেউ? আমি ওই যে ইসিকনের এএসএন নাম্বারটা নেট ক্রাফট দিয়ে আসে নাই, পরে ক্রোম এক্সটেনশন দিয়ে ট্রাই করার পরে আসছে আর অন্য একটা এক্সটেনশনের মাধ্যমে। ওকে, ভেরি গুড। একটা অল্টারনেটিভ চেষ্টা করেছেন। আর কেউ নতুন কোনো টুলস, নতুন কোনো টেকনিক? ওকে, দুজনের বেশি, দু তিনজনের বেশি কারো কোনো রেসপন্স নেই। তো এভাবে করে আসলে হ্যাকার আসলে হওয়া কিন্তু খুব দুষ্কর। ওকে, তো বিষয় একটু বোঝাই। গতদিন সম্ভবত কিছু বলছে অথবা অন্য ব্যাচে রয়েছে, দেখো, যে আসলে আমাদের লার্নিং এর যে প্রসেস, আমরা যে শিখছি, আমাদের শেখার এই চিন্তা ভাবনায় অনেক ভুল ত্রুটি আছে। যেমন একটা কমন যে প্রবণতা আমাদের শিক্ষা ব্যবস্থা, নর্মাল শিক্ষা ব্যবস্থা যেটা করে, যে এ প্লাস পেতে হবে, হ্যাঁ, এখানে অধিকাংশ আছে না স্কুল কলেজের শিক্ষার্থী, মানে এক্সাম্পলটা প্রায়ই বলি, আবারও বলছি, যে একটা প্রবণতা থাকে কি হচ্ছে এ প্লাস পেতে হবে, তো এন্ড গোল হচ্ছে শুধু এ প্লাস, শেখা নিয়ে কারো আসলে আগ্রহ নেই। তুমি যখন এ প্লাস এর আগ্রহ, মানে এন্ড গোল বা আলটিমেট গোল শুধু এ প্লাস পাওয়া, তখন যেটা হয়, সবাই দৌড়ে বিভিন্ন নাম করা কোচিং সেন্টার বা টিচার কাছে যায়, এবং তারা কি করে কয়েকটা সাজেশন ম্যাথ ট্যাথ এরকম দাগিয়ে দেয়, ওগুলো করলেই দেখা যায় এ প্লাস পেয়ে যাচ্ছে, এ প্লাস এ গ্রেড। এবং এখন তো দিনে দিনে শিক্ষা ব্যবস্থা অনেক সহজ হতে, পরীক্ষাও দেওয়া লাগে না, অটো পাস। হ্যাঁ, তো অনেক অনেক সহজ হয়ে যাচ্ছে, বা একটু এক্সাম দিলে ওইটার বেসিসে এ প্লাস পেয়ে যাবে। ইন্ড গোলটা শুধু এ প্লাস পাওয়া, শেখা নিয়ে কারো আগ্রহ নেই। কিন্তু বাস্তবতা আর এই শিক্ষা ব্যবস্থা কি এক? এক নাকি? শিক্ষা ব্যবস্থা যেটা করছে যে রিয়েল লাইফের সাথে কোনো সম্পর্ক নেই, মানুষের জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ শিক্ষার্থী। এমনও আছে শুধু বাংলাদেশে যেই পরিমাণ শিক্ষার্থী আছে মাস্টার্স পাস, ইউরোপের অনেক কান্ট্রি আছে তাদের জনসংখ্যা এত না। শুধু বাংলাদেশে মাস্টার্স পাস দিয়ে ইউরোপের কান্ট্রি মানে একটা দেশ ভরে ফেলা সম্ভব। তারপরে বেকার ঘুরে বেড়ায়, সরকারি হিসাবে গত বছর 27 লাখ বেকার। এগুলো কেন থাকে? কারণ তো শেখার আগ্রহ, একে তো গলা টিপে মেরে ফেলে শিক্ষা ব্যবস্থা, তারপর আমাদের নিজে থেকেও নাই, চেষ্টা থাকে না।
এবং জীবনমুখী শিক্ষা না থাকার কারণে আমরা পিছিয়ে থাকি, কিছু করতে পারি না, যা শিখি এটা আসলে কোনো কাজে লাগে না। তো ওই যে প্রবণতা, ওই যে প্যাটার্ন, এভাবে চলতে চলতে আমাদের যেটা প্রবলেম হয়, এই যে অনলাইনে একটা যে ট্রেনিং কোর্সে এসেছেন, এটাকে মিক্স আপ করে ফেলে অনেকেই। এখানে চিন্তা ভাবনা কাজ করে যে এসেছি মার্কেট প্লেসের জন্য, কয়েকটা কাজ শিখিয়ে দেবে, জাস্ট ওই কয়েকটা করলে কাজ পেরে যাবে না। ওই অনেকটা সেই A+ পাওয়ার জন্য সাজেশন, নোট বই, তারপর কি বলে টেস্ট পেপার মুখস্থ করা, সেই যে প্যাটার্ন, সেটা এখানেও চলতে থাকে। কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে, রিয়েল লাইফ কি আর আপনার স্কুলের SSC এক্সামের মতো না কিন্তু। এবং বইয়ে এক্সামের জন্য নির্দিষ্ট সিলেবাস হয়, বই হয়, গাইড বই হয়। বাস্তব জীবন, রিয়েল লাইফে কোনো কিন্তু সিলেবাস হয় না। আগামীকাল সকালে উঠে আপনি কি ফেস করবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখা গেল সকালে উঠে দেখলেন যে হাসিনা টুক করে দেশের ভিতরে ঢুকে পড়েছে। হ্যাঁ, তো হতেই পারে, এরকম অসংখ্য পসিবিলিটিস আছে। কালকে কোন ক্লায়েন্ট পাবেন, তার যে আসলে কি চাহিদা, তার যে কি ধরনের টেকনোলজি সে ব্যবহার করছে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই না? আমরা এই যে বাগ হান্টিংটার সাথে কেন পরিচিত করাচ্ছি, যেন রিয়েল যে অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলো একটু টাচ করে হাতে ধরে একটা অনুভূতি নিতে পারেন, একটা অভিজ্ঞতা নিতে পারেন যে এটা আসলে কি, কেমন হয়, কত ধরনের ডাইভার্সিটি। একটা সিঙ্গেল প্রতিষ্ঠান, আর একটা সিঙ্গেল বিজনেস, ফর এক্সাম্পল সে শুধু গতদিন একটা করে হেলথ রিলেটেড কি একটা সার্ভিস বিক্রি করে। হ্যাঁ, শুধু হেলথ ক্যাটাগরিরই কত ধরনের অ্যাপ্লিকেশন আছে। একটা বিজনেস হেলথের মাল্টিপল অ্যাপ্লিকেশন, কোনোটা হেলথের ট্র্যাক রেকর্ড করছে, কোনোটা আপনার কিভাবে ব্লাড প্রেশার ট্র্যাক হচ্ছে, এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। তাই না? কত ডাইভার্সিটি, কত রকমের, কত টেকনোলজি তারা ব্যবহার করছে। সিম্পল একটা নর্মাল সিঙ্গেল একটা বাগ বাউন্ডারি টার্গেটের ক্ষেত্রে, রিয়েল লাইফে অনেক বেশি ডাইভার্সিটি এবং অনেক বেশি আনসার্টেনিটি, অনিশ্চয়তা। আপনি কি ধরনের ক্লায়েন্ট পাবেন তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। হ্যাঁ, যারা এই যে তাবিজ বিক্রেতা, এরা আমাদের ভুল বুঝিয়ে বুঝিয়ে মস্তিষ্কে ক্যান্সার ধরিয়ে দিয়েছে, যে শুধু কোর্সে গেলে সেটাই নিন্দা টেকনিক দেখাবে, ম্যাজিক টেকনিক দেখাবে, ওটা করলে আকাশ থেকে ডলার পড়বে। হুম, এইভাবে তারা প্রচারণা চালায়। কিন্তু তাতে করে কি হচ্ছে, আমরা বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছি। না, আমি চোখ বন্ধ করে রাখলেই পৃথিবীতে অন্ধকার, তা কিন্তু না। বাস্তবে সূর্য উঠেছে, আলো ছড়াচ্ছে চারিদিকে, এটা আপনাকে বুঝতে হবে। এখন অবশ্য রাত। আচ্ছা, তো এই যে ক্লাসে আপনাদেরকে ক্রমাগত আমি ফোর্স করছি, প্রেশার দিচ্ছি একটু নিজে থেকে শেখা, জানা, চিন্তা করতে শেখাটার জন্য কেন দিচ্ছি, কারণ হলো উম, এটা আরেকভাবে যদি বোঝায়, একটা উদাহরণ, একটা প্রবাদ আছে যে যদি আপনি কোনো ব্যক্তিকে, মনে করেন ক্ষুধার্ত ব্যক্তি, তাকে একটা মাছ, সে ক্ষুধার্ত, আপনি মাছ ধরছিলেন, আপনার কাছে এসেছে, আপনি আপনার যে কয়টা মাছ ধরেছেন একটা মাছ তাকে দিয়ে দিলেন। তখন কি হচ্ছে, আপনি ওই মুহূর্তে, ওই টাইমে ওই ব্যক্তিটার ক্ষুধা নিবারণ করবেন, ঠিক আছে। উম, রাতে কি তার ক্ষুধা লাগবে না? পরের দিন কি তার ক্ষুধা লাগবে না? তাই না? ক্ষুধা কিন্তু ক্ষুধা ঠিকই লাগে। তো কিন্তু আপনি যদি মাছ না দিয়ে ওই ব্যক্তিটাকে হাতে ধরে শিখিয়ে দেন যে দেখো এইভাবে মাছ ধরতে হয়, এইভাবে খুঁজে বের করতে হয় মাছ, তো ওই ব্যক্তিটা কি হবে, পরের দিন আর আপনার উপর নির্ভরশীল থাকবে না, সে একা একাই মাছ ধরে মাছ খুঁজে নিতে শিখবে। ওকে, তো এই যে আপনাদেরকে ফোর্স করছি বারবার, এই যে বলছি যে একটু বাইরে শিখুন, ক্লাসের বাইরেও টুলস আছে, অন্যদের আইডিয়া গুলো নেই, টেকনিক গুলো দেখুন, বিভিন্ন ল্যাব সলভ করুন, ট্রাই হ্যাক। এত ল্যাব কেন বলছি, প্রথমত হচ্ছে আনসার্টেইনিটি। আমরা কেউই জানি না যে কি ধরনের টার্গেট আমার সামনে আসবে এবং কোনটা আমাকে হ্যাক করতে হবে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আমি কি কি করতে পারি, তার জন্য আগে ভাগে একটা প্রস্তুতি নেয়। দ্বিতীয়ত হচ্ছে এই মানে একটা সমস্যার সমাধান করাটা শেখা, এটা মূল উদ্দেশ্য। ওকে, নাহলে কি হবে, আপনি সীমাবদ্ধ হয়ে যাবেন, রিয়েল লাইফে কাজ দিলে কিছু পারবেন না। Okay? তো এই যে ক্লাসে
এতগুলো সময় নিয়ে বিভিন্ন জিনিস ওদের গাইডেন্স দিই, একটু বাসায় কষ্ট হলেও করতে হবে যদি আপনি আসলেই ভালো কিছু হতে চান। মনে হয় যে না আমি একটা একটা স্বপ্ন দেখি, আমি একটা ভালো কিছু করবো, একটা সিকিউরিটি নিয়ে আমি কিছু একটা করবো, সিকিউরিটিতে আমার দক্ষতা থাকবে, অভিজ্ঞতা থাকবে, আপনাকে এফোর্টটা দিতে হবে। আমি জানি এটা কষ্টের, মানে সহজে পাওয়া যায় এমন কিছুই নেই। বুঝছো? পাওয়া যায় কোনগুলো, যে বাবা দাদার যদি সম্পত্তি থাকে ওটা একমাত্র জিনিস যেটা একটু সহজে পাওয়া যায়, তাও এখনকার দিনে পাওয়া যায় না। ভাগাভাগি মারামারি কত কিছু হয়, জমি দখল করে ফেলা, তাই না? সহজ বলতে আসলে পৃথিবীতে জিনিস নাই বা কমে যাচ্ছে দিন দিন অনেকটা। তো আপনার কষ্ট হবে, এটা সত্য। এই যে বলছি, আসসালামু আলাইকুম ঘাটে। স্যার, প্রেজেন্টটা কি নিছেন? ওয়ালাইকুম আসসালাম, না প্রেজেন্ট নেইনি। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে একটু কষ্ট হবে সত্যি, এবং কষ্টটা কেমন, এটা আসলে আমাদের মানসিক কষ্ট। ফিজিক্যাল যে শারীরিক যে কষ্ট, সেটা কেমন, যে আপনাকে একটা 50 কেজি বস্তা তুলতে দিয়েছে, তাতে আপনার মাসল গুলো কি হবে, ক্লান্ত হয়ে যাবে, সেটা এক জিনিস। আর কিছু কষ্ট আমরা যেটা করি, আমরা কিন্তু ফিজিক্যাল কষ্ট করি না, আমরা মানসিক কষ্টটা বেশি। এই মুহূর্তে আপনার মনে চাচ্ছে ক্লাস চলছে, চলুক অনলাইনে, আমি মোবাইলটা অন করে গেম খেলতে থাকি বা ফেসবুক স্ক্রল করতে থাকি, পরে ক্লাস রেকর্ড দেখে নিই বা কিছু একটা করবো। কিন্তু আপনি তা না করে কষ্ট করে ক্লাসের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু এটা মানসিক কষ্ট, এটা করতে কষ্ট লাগে, এটা মনোযোগ ধরে রাখতে সময় মনে সায় দেয় না, মনে চায় যে না আর একটু আহ, কি বলে বিশ্রাম নেই, আর একটু বিনোদন, খেলাধুলা এগুলো করি, ক্রিকেট খেলার নিউজটা দেখি, ফেসবুকে কে কি শেয়ার দিচ্ছে একটু দেখি। তা না করে আপনি কি বলে সিকিউরিটিতে ফোকাস দিচ্ছেন, লার্নিং এর দিকে ফোকাস দিচ্ছেন, এটা কষ্ট আমি জানি, কিন্তু কষ্টটা করা দরকার। কিন্তু এখন কষ্ট না করেন, সহজে আপনি কিছুই পাবেন না, কোনো কিছুই সহজে পাবেন না। ওকে, আপনি যদি ভাবেন যে না, আমি ফ্রিল্যান্সিং এর অন্য সেক্টরে যাব, সেখানেও আপনাকে ক্রমাগত শিখতে হবে। আপনি ভাবতে পারেন যে না, আমি ডিজিটাল মার্কেটিং এ চলে যাই, আমার হ্যাকিং হবে না, আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, সেখানে কোর্স আছে, অ্যাডমিট হই। তাতে মনে হয় ডিজিটাল মার্কেটিংও সহজ, গেলেই কাজ করা যায়, জাস্ট ক্লিক করলে কাজ হয়। হয় না, কিন্তু আমি যদিও ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট না, কিন্তু আমার যে বন্ধুরা এই ধরনের কাজ করে তাদের থেকে যদি দেখি, তাদের থেকে বোঝার চেষ্টা করি যে না, সেখানেও যথেষ্ট কষ্ট আছে। গ্রাফিক্স ডিজাইন বলুন, এসইও বলুন, লিড জেনারেশন বলুন, সব দিকেই অনেক কিছু জানার আছে, এক্সপ্লোর করার আছে। এই এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরো কত কত কিছু হয় দেখি। আমার বন্ধু একদিন বোঝাচ্ছিল আমাকে, আমি একটু পরে বললাম যে হ্যাঁ, আমার দরকার নেই, তোমার কাজ তুমি করো, আমি এই দিকে মানে মনোযোগ দিতে পারবো না। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, টেকনোলজির অনেক ফাঁকফোকর আছে, অনেক মেকানিজম আছে, কিন্তু সহজ বলতে কিছুই নেই। আপনি যদি লাইফে একটা ভালো কিছু করতে চান, কষ্টটা করতে হবে। ওকে, হ্যাকিং এ যেহেতু অলরেডি আপনারা অনেকগুলো টাকা পয়সা দিয়ে ফেলেছেন, অনেকগুলো সময় দিয়েছেন, হ্যাঁ, তো এই যে যেমন আজকে ক্লাসে যখন ফিডব্যাক নিচ্ছি, তো দেখা যাচ্ছে 2-3 জনের বেশি কারো কোনো সারা শব্দ নেই, বাট এরা আদৌ ক্লাসে আছেন কিনা তাও জানি না, অ্যাটেন্ডেন্সের পরে ক্লাসে থাকেন কিনা তাও আমি জানি না। হ্যাঁ, তো আমাদের তো আর চোখে দেখতে পাচ্ছি না, বা সামনে থাকলেও যে এরকম পুশ করা যায় যে না জোর করে ক্লাস করাই লাগে, সেটাও কিন্তু আমার পক্ষে করা সম্ভব না, আমি আপনাদের চোখে দেখতে পাই না, তাই না? তো নিজে থেকে নিজের দায়িত্ব নিয়ে, নিজের আগ্রহে আপনাদের একটু লেখাপড়াগুলো করা দরকার। ঠিক আছে? একটু ভালো কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে, লাইফে যেই সেক্টরেই যাবেন সব জায়গায় কষ্ট। Okay? সরকারি চাকরিজীবীদেরও কষ্ট। আগে ভাবতাম হয়তো তাদের জীবনে অনেক সুখ, কিছুদিন আগে গভর্নমেন্টের এরকম ট্রেনিং দিচ্ছিলাম এমপ্লয়ীদের, তো তারাও বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছিল, বেতন কম, সুযোগ সুবিধা নাই, মোটর সাইকেলের বিল দেয় না, হ্যান নাই ত্যান নাই, এসি নাই, মানে সবারই অভাব আছে, অভিযোগ আছে।
বোরিং কাজ, অনেক রকমের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, সুখ বা এটা নাই, সব জায়গায় কম বেশি স্ট্রাগল আপনার আছে। আপনি বিসিএস দিয়ে চলে যাবেন, তাতেও আপনার জন্য স্ট্রাগল। তো যেহেতু একটা দিকে যাওয়ার চেষ্টা করছেন, হাল ছেড়ে দেওয়া দরকার নেই। একটু মনোযোগ দিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করেন। একাডেমিক বিভিন্ন রকম প্রেশার থাকবে, এটাই এটাই স্বাভাবিক। হ্যাঁ, যেমন আগে পড়েছিলাম, ভালো একটা কথা বলছেন যে একাডেমিক এক্সামের জন্য করছেন। রিয়েল লাইফে যে কাজটা যদি করতে জানেন, যেমন চাকরির ক্ষেত্রে কি হয়, মানে একজন বসই মানে এক ধরনের কাজ দিয়েছে, ডেডলাইন কবে, আজকে সন্ধ্যায়, ওর মাঝখানে আরেকটা কাজ দিয়ে বলছে যে কালকে সকালের ভিতরে এই কাজটা বা আজকে বিকালের ভিতরে এটার একটা আপডেট দিও। একজন মানুষ কতগুলো কাজ নিতে পারে, মাল্টিপল কাজ দায়িত্ব এরকম আসতেই থাকে, করতেই থাকে। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেও এরকম দেখবেন যে তাদের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট ফোনে ফোনে পাল্টায়, বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয়। এটাই জীবন, এটা লাইফ, আপনাকে ব্যালেন্স করতে হবে। জানি কষ্ট, নতুন নতুন এরকম করতে গেলে উম, তালগোল পাকিয়ে যাবে, ভুল ভাল হবে, এটা স্বাভাবিক, ভুল হয়। কিন্তু এখন থেকে করতে করতে অভ্যস্ত না হলে যেটা অসুবিধা হবে, সামনে গিয়ে পরে কি কি করবে। এবং আরো বড় সমস্যা হচ্ছে লাইফের এই রিয়েলিটি গুলো, যে যে কঠিন বাস্তবতা গুলো। আমি যখন শুরুতে হ্যাকিং নিয়ে শিখতাম, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, কেউ ভাবে গাইড করার মতো ছিল না। হ্যাঁ, আমি মনে করি এটা একদিক থেকে বেশ, আল্লাহ তালা তাদের জন্য এরকম গাইডেন্স রাখে, একটা মেন্টর মতো রাখে। ওই মানুষগুলো আসলে আমার কাছে মনে হয় যে না, খুব বড় একটা রহমত হয়েছে। কারণ তা এতদিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি আমাকে কেউ আগে শেয়ার করতো, বা অন্তত এক দুইটা ক্লাসও যদি আমি কারো পেতাম, হয়তো আরো ভালো কোনো দিকে আমি যেতে পারতাম, বা আরো ভালো কিছু করতাম। এমনিতে আল্লাহ তালা যা করে অবশ্যই আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু এই যে গাইডেন্স গুলো দিচ্ছি, নিজের অভিজ্ঞতা থেকে, অ্যাকচুয়ালি কাজ করার অভিজ্ঞতা থেকে, রিয়েল ক্লায়েন্ট হ্যান্ডেলিং অভিজ্ঞতা থেকে, এগুলোকে কাজে লাগাতে হবে। ওকে, হেলায় অবহেলায় নষ্ট করে ফেললে আপনারই ক্ষতি। ওকে, ক্ষতি করে এগুলো অপচয় করা যাবে না। এবং এবং আরেকটা জিনিস যদি আমি বলি, এগুলো বলা দরকার, কারণ যেটা হচ্ছে যে মাত্র দুই তিনজন আপনাদের দেখা যাচ্ছে কি বলে ফিডব্যাক দিচ্ছে, এর বেশি আর কেউ কোনো কাজই করছে না, বা কারো কোনো আপডেট নেই, কেউ কোনো চেষ্টা করে না। একটা লাস্ট উদাহরণ দিই, একটা জিনিস ভাবে চিন্তা করুন, কোর্স ফি কত ছিল? মুবাশির মিসবাহ, কোর্স ফি কত ছিল আপনাদের? স্যার আমি করতেছিলাম 7,000 টাকা দিয়ে, 7,000 প্লাস অল্প কিছু লাগছিল। 7,000 টাকা? জি, মোহাম্মদ ফেরদাউস। হ্যাঁ, তো জি স্যার। 7,000 টাকা আপনি যদি 500 টাকার নোটও বিবেচনা করেন, কত হবে? 14টা নোট হবে, মানে মোটামুটি হাতে ধরার মতো একটা বান্ডেল হয়ে যায়, তাই না? 14টা নোট আপনি একটু কল্পনা করুন, সবার জন্য এবারে যে সবার এরকম 6-7 হাজার টাকার মতো লেগে থাকে, তাই না? হয়তো ডিসকাউন্টে কেউ 10-20% ডিসকাউন্ট এরকম কিছু পেয়েছেন বা পেতে পারেন। ধরে নিলাম 7,000 টাকাই বা 6,000 টাকা আপনার লেগেছে। 6,000 টাকা মানে 500 টাকায় 12টা নোট। একটু কল্পনা করুন তো, আপনি নদীর পাড়ে বসে 500 টাকার নোটগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছেন। এক কল্পনা করুন যে প্রত্যেকটা নোট একটা একটা করে ধরছেন, টেনে কয়েক টুকরা করে ছিঁড়ে পানিতে ফেলে দেবেন। কেমন লাগবে? যারা নিজেরা আর্ন করছেন তাদের অবশ্যই খুব বেশি কষ্ট লাগবে। যারা বাবা মাদের বা কারো থেকে সাপোর্ট নিয়ে কোর্সটা করছেন, তারাও নিজেরা ফিল যদি করতে না পারেন, বাবার মুখের দিকে একটু তাকান। মানুষটা এই রোদে, এই এত হিট ওয়েভ, এই গরমের ভিতরে, আমরা তো ঘরের ফ্যানের নিচে বসে থাকি, তারা কতখানি কষ্ট করে টাকাগুলো আর্ন করে নিয়ে আসেন। সেই টাকাগুলো আপনি, তারা কিন্তু পারতো এই টাকাগুলো দিয়ে খাসির মাংস, গরুর মাংস কিনে খেতে, তাই না? এই 7,000 টাকা 6,000 টাকা হলে অনেকগুলো দিন, 1 মাস অন্তত ভালো খাওয়া যায়। ঢাকার বাইরে অনেক কিছু ভালো খাওয়া যায়। সেগুলো না করে একটা ইনভেস্টমেন্ট করে সেটা ভালো কিছু আসে। আপনি টাকাগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে পানিতে ফেলে দিচ্ছেন। না নিজের কোনো উপকার লাগছে, না নিজে কিছু কিনে খাচ্ছেন, না অন্যের কারো উপকার লাগছে। কোর্সটা যদি ঠিকভাবে না করেন,
ঠিকভাবে বাসায় এফোর্ট না দেন, জাস্ট ক্লাসে জয়েন করলাম, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলাম, এই পর্যায়ে যদি থাকেন, তখন ঘটনাটা দাঁড়াবে এই টাকাটা ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কোনো না নিজের উপকারে লাগলো, না বাবা মা যারা এতগুলো কষ্ট করছে, এত কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে, তাদের কোনো উপকার লাগবে। ওকে, যত কষ্টই হোক, বা যতটাই আপনার মনে হয় যে না আশিক না হ্যান না তেন না, একটু কষ্ট করে এফোর্ট দেন, কেমন? আচ্ছা, তো গতদিন আমরা হান্টিং এর ম্যাথোডোলজি নিয়ে কথা বলছিলাম। প্রবলেম হলো ক্লাসে 2-3 জনের বেশি কেউ ম্যাথোডোলজি ট্রাই করেনি। তো অতটা অসুবিধাটা হবে কি, এই যে আজকে ক্লাসে যে এক্সাম্পল গুলো বলবো, দেখা যাবে রিলেট করতে পারবেন না, হ্যাঁ, অনুভূতিটা আসবে না। বিষয়টা কেমন যে জীবনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি, এখন কিন্তু অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, হাসপাতালে ভর্তি থাকছে। তো যে বেচারা জীবনে ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, মোটা মোটা সিরিঞ্জের আহ কি বলে ওষুধ তার ভিতরে ঢুকে, সে কিন্তু ডেঙ্গুর ব্যথা কখনো বুঝবে না। তো আপনাদের অবস্থা হচ্ছে সেই মাসে তারা প্র্যাকটিস করেননি, বাসায় লিটারেলি ধরেও দেখেননি, অন্যান্য টুলস চেষ্টা করেন। তখন আমি যাই বলবো দেখা যাবে অনেক কিছুই আপনার মানে মাথায় ঢুকছে না বা বুঝে উঠতে পারছে না, বা হয়তো রিলেট করতে পারবেন না কি বলছে, কোন পার্সপেক্টিভে বলছি বা কাকে নিয়ে বলছি। ওকে, লাইভ ক্লাস, এবং আমি আগেও বলেছি যে আমার আলোচনাগুলো কি হয়, একটা আরেকটার সাথে রিলেটেড। আগের দিন না করলে পরের দিন ক্লাস করলে কঠিন লাগবে বা অনেক কিছু এলোমেলো লাগে। ঠিক আছে, এই ফ্লোটা হারাবেন না। আজকে বোঝালাম, প্রতিদিন তো আসলে বোঝানো যায় না, আপনারাও বড় হয়েছেন, আপনারা তো আর এমন না যে ক্লাস 2 এর বাচ্চা, বলুন। ছোট বাচ্চা হলে তাদের না হয় পিটিয়ে বলা যায় যে তুমি কেন পড়তে বসছো, কিন্তু আপনার কিন্তু সেটা না, আপনাদের সেই বয়সটাও কিন্তু, তাই না? তো একটু নিজের দায়িত্বে এফোর্ট দিতে হবে। আর যদি কোনো মোটিভেশন খুঁজে না পান, আপনার বাবা আপনার মা তাদের মুখের দিকে একবার তাকাবেন, যে তারা কতখানি কষ্ট করছে। ওকে, যাই হোক, আমাদের আজকের আলোচনায় যাই আমরা। এখন থেকে পরবর্তী যে কটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন উইকনেস নিয়ে আলোচনা করব। ওকে, এক একটা ক্লাসে এক একটা উইকনেস নিয়ে আলোচনা। সিস্টেম হ্যাকিং এর যেরকম একটা মেকানিজম ছিল যে আগে আমি ইনফরমেশন নিয়ে একটা ফ্লোতে আগাচ্ছিলাম, অ্যাসেসমেন্ট করে সিস্টেমে বিভিন্ন আক্রমণ করা শুরু করছিলাম। ওয়েব হ্যাকিং এর ক্ষেত্রে ফ্লোটা একটু অন্যরকম। আমি বলছিলাম এই যে এনুমারেশন করে যে আমরা ইনফরমেশন গুলো পেলাম গতদিন আর গত ক্লাসের আলোচনায়, সেই ইনফরমেশনের বেসিসে সেখানে যে এন্ড পয়েন্ট গুলো আমরা খুঁজে পেয়েছি। এন্ড পয়েন্ট বলতে যে ওয়েব পেজটাকে আমরা খুঁজে পেয়েছি, বা যেই লগ ইন ফর্ম বা যা যা খুঁজে পাচ্ছি, লগ ইন ফর্ম, ওয়েব পেজ, হ্যাঁ, এমন কোন যে প্যারামিটার গুলো খুঁজে পাচ্ছি, যে কোনো একটা বাটনে ক্লিক করলে বা কোনো একটা অ্যাক্টিভিটি করলে ভ্যালুটা পাস হচ্ছে। এই যে এন্ড পয়েন্ট যেগুলো আমরা খুঁজে পাচ্ছি, এটা তো আমাদের কিছু এনুমারেশনের, এনুমারেশনে একটা পার্টে আমরা টেকনোলজির ইনফরমেশন নিয়েছি, বিভিন্ন মাধ্যমে, ওয়েব যেটা দেখেছি তার সে একটা মাধ্যম। আবার অনেক সময় অ্যাপ্লিকেশন সরাসরি ভিজিট করে এন্ড পয়েন্ট গুলো ভিজিট করে করে টেকনোলজির ইনফরমেশন নেওয়া যেতে পারে, এখন বোঝাতে পারে। সেটা কিভাবে, মনে করেন যে ওয়েব পেজ দিয়ে ভিজিট করছি, তার না আমি লেখা ডট ASPX, ওকে, মনে কোনো একটা লেখা এরকম। কিন্তু এই যে নাম দেখে, এটা দেখে আমাদের তখন আইডিয়া করা লাগবে যে আচ্ছা এটা হয়তো .NET এর
তৈরি করা একটা অ্যাপ্লিকেশন, তাই না? এখান থেকে এই এন্ড পয়েন্ট থেকে টেকনোলজির ইনফরমেশন পেতে পারি, টেকনোলজির ইনফরমেশন থেকে এন্ড পয়েন্টের তথ্য পেতে পারি, ভাইস ভার্সা হতে পারে। বেসিক্যালি আমরা দুইটা স্ট্যাকের তথ্য দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি টেকনোলজি, কি প্রযুক্তি তারা ব্যবহার করছে, কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট গুলো, সাব ডোমেইনের ভিতরে ডিরেক্টরি আছে, ডিরেক্টরি সেটাগুলোতে প্যারামিটার আছে, এরকম ধাপে ধাপে এন্ড পয়েন্ট গুলো চালনা করছে। এই যে পেলাম, সেইখানে এবার আমরা একটা একটা বিভিন্ন উইকনেস চেষ্টা করতে পারি, বিভিন্ন উইকনেস খোঁজার চেষ্টা করতে পারি। তো আজকে আমরা এক্সএসএস নিয়ে আলোচনা করবো, ক্রস সাইট স্ক্রিপ্টিং, কেন এটা দরকার আসলে। তারপরে তার বিগ রিজনটা হলো, এটা ক্লায়েন্ট সাইডের একটা অ্যাটাক। এর ইম্প্যাক্টটা কি হয়, যে মনোরম সাইটের ব্যবহার করে, সাপোজ ই-শিখন.com-এ এক্সেসেস দুর্বলতা আছে, একটু পরে প্র্যাকটিক্যালি যাচ্ছি, নো টেনশন। মনে করুন দুর্বলতাটা পেলেন এক্সেসেস অ্যাটাক, এতে করে ই-শিখনের যে সার্ভার, ওটা কোনো অ্যাক্সেস কিন্তু আপনি সরাসরি পাবেন না, তাহলে সার্ভারের কোনো ক্ষতি হয়তো হবে না। যেটা হবে, ই-শিখনের যারা ব্যবহারকারী, ক্লায়েন্ট সাইড অ্যাটাক বলতে বোঝায় যে এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারী। মনে করুন আহ, আপনি দুর্বলতা পেয়েছেন, এখানে ম্যালিশিয়াস একটা এক্সিকিউট কিছু করে আসলেন, মুবাশশির মিসবাহ সাইটে লগ ইন করতে গেলে আর সে আক্রান্ত হয়ে গেল। ঠিক আছে, সে ইশিখনের সার্ভারে কোনো অ্যাক্সেস হচ্ছে না, কিন্তু যারা এর ব্যবহারকারী তারা আক্রান্ত হতে থাকে। তো ক্লায়েন্ট সাইড অ্যাটাক হওয়ার কারণে একটা ইম্প্যাক্ট যেটা হয়, ক্লায়েন্টদেরকে ইনফেক্টেড করা যায়, ক্লায়েন্টদেরকে আক্রান্ত করা সম্ভব হয়। এবং এটা এইচটিএমএল প্লাস জাভাস্ক্রিপ্টের কম্বাইন্ড একটা অ্যাটাক টেকনিক হওয়ার কারণে প্রায় অ্যাপ্লিকেশনেই, অনেক অ্যাপ্লিকেশনেই আছে এটা কমন একটা অ্যাটাক। কারণ আপনারা জানেন, বা এর আগে এইচটিএমএল নিয়ে ক্লাসে আলোচনা করেছি, তাই না? তো সেখানে কি হয় যে যেটাই ওয়েবসাইট হোক বা অ্যাপ্লিকেশন, তার এইচটিএমএল থাকবেই, একদমই তার ফান্ডামেন্টাল একটা। জাভা স্ক্রিপ্টটাও খুব কম, ব্রাউজার যে আমরা ব্যবহার করি, ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট যেমন থাকে, তেমনি আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা হয়, অ্যাপ্লিকেশন গুলোতেও দেখা যায় যে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে ক্লায়েন্ট সাইডের যে পার্ট, এখানে জাভা স্ক্রিপ্ট খুব বেশি থাকে, যার কারণে সরি আচ্ছা, তো খুব কমন একটা অ্যাটাক হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা এই এক্সএসএস কিভাবে টেস্ট করা যায় এবং এর ম্যানুয়াল টেস্টিংটা নিয়ে আলোচনা করব। এর অটোমেটেড টুলস আছে, তবে আমি সহজেই একটু আগে বলছিলাম যে কোনো মানুষকে যদি মাছ ধরে দিই, তাতে করে তার কিন্তু মাছ ধরাটা শেখা হবে। তো আমি অটোমেটিক যে টুলস আছে এটা খুঁজে এবং সেটা ট্রাই করার দায়িত্বটা দিব আপনাদের। ইটস ওকে, আপনারা নিজেরা বিভিন্ন টুলস খুঁজে খুঁজে ট্রাই করে আমাকে নেক্সট ক্লাসে ফিডব্যাক দিবেন যে কোন টুলসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। ঠিক আছে?
তো ম্যানুয়াল অংশটাতে মূলত কোনো টুলসের সাহায্য না নিয়ে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, চেষ্টা করতে পারি, সেটা ডিপেন্ড করে। এই আলোচনাটা করব আর এটা ইম্প্যাক্টটা বোঝাবো। কারণ ইম্প্যাক্টটা দরকার। আপনাদের বাগ হান্টিং প্রোগ্রামগুলো পলিসি করতে বলেছে না, মানে খেয়াল আছে পলিসিগুলোতে অনেকেই বলে বা মনে রাখে যে যেই উইকনেসই পান, রিপোর্ট যখন করবেন তার ইম্প্যাক্ট যদি ঠিকভাবে বোঝাতে না পারেন বা ইম্প্যাক্ট দেখাতে যদি না পারেন, তখন সেটাকে তার রিপোর্টই দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না, বা কোনো কোনো ক্ষেত্রে না। উইকনেসটা আসলে খুব ক্রিটিক্যাল। কোন আপনি নিজে হয়তো ভাবছেন না, আমি হয়তো এটার জন্য আপনাকে $1,000 বাউন্টি দিতে পারতাম, যদি আপনি ইম্প্যাক্ট বোঝাতে পারেননি। তার কারণে আমার কাছে মনে হয়েছে মানে বাস্তবে আপনি $1,000 প্রাপ্য, কিন্তু ইম্প্যাক্ট ঠিক মতো বোঝাতে না পারার কারণে সে ভেবেছে যে না এ কি নর্মাল একটা মাল, জানতো আমার জিনিস ভেবে দেখা গেল আপনাকে $50, $100 একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে রাখলো। এমন হয়, এমন হতেই পারে। ওকে, তো এই জায়গাতে আপনার ফোকাস দিতে হবে, তো সেই ইম্প্যাক্টটা নিয়ে কথা হবে। ওকে, তো এক্সেসেস নিয়ে একটু কথা বলি আগে। এক্সেসেস জিনিসটা কি, আগে একটা এক্সাম্পল চাই। এক্সাম্পল দিয়ে বোঝালে আপনাদের জন্য বুঝতে পারবো কি করছি, কেন করছি, সেগুলো আমি এক্সপ্লেন করবো। নো টেনশন, আগে জাস্ট দেখাই জিনিসটা কি। রোজ এখানে কি আছে সেজেন্ট আছে। ওকে, আমার স্ক্রিনে একটা পপ আপ বক্স দেখতে পাচ্ছি। আপাতত একে দেখে আপনার কোনো আহামরি উইকনেস মনে হবে না, এবং এইভাবে যদি আপনি রিপোর্টও করেন, আপনার যে ক্লায়েন্ট আছে সেও একে আসলে তেমন গুরুত্ব দিবে না, ভাবে যে এটা আর কি জিনিস। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা, যে আমার এমনি একটা পপ আপ বক্স এসে আছে, হ্যাঁ, একে দেখে আসলে খুব বেশি আহ, মনে হবে না কিছু। হুম, কিন্তু ঘটনাটা কি হয়েছে জানেন, এই যে এই সার্চ ফিল্ডের জায়গায় আমি একটা স্ক্রিপ্ট এক্সিকিউট করতে পেরেছি সাকসেসফুলি। আপনাদের সেই যে এইচটিএমএল এবং পিএইচপির ক্লাস নিয়েছিলাম, আপনাদের মনে আছে যে আমি চাইলে এইচটিএমএল এর ভিতরে এইভাবে লিখে পিএইচপি কোড এক্সিকিউট করতে পারতাম, মনে আছে? এর ভিতরে ইকো দিয়ে কিছু যদিও এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ফোল্ডার, কিন্তু তার ভিতরে আমি পিএইচপি এক্সিকিউট করতে পারতাম। এমনি করে যদিও আমার এইচটিএমএল বেজ লাইনে এইচটিএমএল আছে, কিন্তু তার ভিতরে আমি স্ক্রিপ্ট অ্যাড করে দিতে পারছি। স্ক্রিপ্ট অ্যাড এই যে করতে পারছি, এইটাই মূলত দুর্বলতা। কারণ এইখানে যদিও আমি প্রমাণের স্বার্থে, যেখানে স্ক্রিপ্ট রান হয়, প্রমাণের স্বার্থে অ্যালার্ট নামের একটা ফাংশন রান করেছি। অ্যালার্টের কাজ হচ্ছে এর ভিতরে যা লিখবো, 1 লিখি, 2 লিখি, XYZ লিখে দিই, হ্যাঁ, সেইটাকে সে এরকম একটা পপ আপ বক্সে দেখাবে। এতে করে সুবিধা যেটা হয়, আমি বা আপনি ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হয়েছে, স্ক্রিপ্টটা রান করেছে, রান করে একটা আউটপুট দেখাচ্ছে।
এটা আমার আপনার বোঝার সুবিধার্থে বক্সটা দেখানো, কিন্তু তার মানে এই না যারা অ্যাকচুয়াল হ্যাকার তারা বসে বসে এখন বক্স দেখাবে। তারা তো চায় না যে তাদের ম্যালিশিয়াস জিনিসপত্র কেউ দেখুক, এখানে অ্যালার্ট না দিয়ে অন্য কোনো ফাংশন দিয়ে দিল। ওকে, মনে করুন এক্সএসএস এ কতগুলো পেলোড কালেকশন। এই যে এইটা যদি আমি এক্সিকিউট করতে পারি, কি করবে এখানে, যদিও নিয়ে নিথিং পোস্টটা নাম জাস্ট দিয়েছে, আমি যদি এই নাম না দিয়ে উম, আমার একটা সাইটের কথা বলি, মনে করুন লোকালি, আমি লোকালটা দিয়ে বোঝাই, বা মনে করুন আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 142.1.45.90, আমার অ্যাটাকার মেশিন যেটা তার আইপি অ্যাড্রেস, যদিও এটা আমার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস না, বোঝানোর জন্য বলছি। দিলাম ডকুমেন্ট ডট এটা যদি লিখে দেই, বা এখানে যদি আমি লিসেন করার জন্য অ্যাভেলেবল রাখি, কি হবে, এই স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে। সে যদিও এটা আমার আসবে না, কারণ আমার এখানে পিসি অ্যাভেলেবল নাই, দিলে কি হতো, স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়েছে, এবং সে কিন্তু এখন কোনো বক্স দেখাচ্ছে না, প্রমাণ বক্স দেখাচ্ছে না। তো যেটা ঘটনা ঘটেছে, এই যে অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস, সেইখানে এই যে আমি এই সাইটটার ইউজার না, এখন আমি এটা ইউজার, আমি যদি এই সাইটটাতে যে লগ ইন করেছি, এই সাইটটাতে লগ ইন করলে একটা কুকি ভ্যালু জেনারেট হয়। মানে এটা নর্মাল প্রসিডিউর, অনেক সাইট আছে কুকি বা অন্যান্য টোকেন জেনারেট করে। এই কুকি ভ্যালুটা কেন ইউজ করে, এটা ওয়ান টাইপ অফ ফ্ল্যাগ, যাতে আপনাকে বারবার পাসওয়ার্ড টাইপ করা না লাগে, বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার দরকার নেই, আমি একটা এরকম ফ্ল্যাগ দিয়ে দিলাম। এটা দেখে আমি বুঝতে পারবো যে আপনি এই সাইটের ইউজার। অনেক সাইট আছে শুধু কুকি আপনি পেলে সেখানে লগ ইন করে ফেলতে পারেন। তো হ্যাকাররা কি করতে পারে, এটা জাস্ট একটা উদাহরণ, এক্সএসএস এক্সপ্লয়টেশনের আরো উদাহরণ আছে, এক্সএসএস ম্যালওয়্যার পাওয়া যায়। হ্যাঁ, এক্সএসএস অথবা একটা আস্ত টুলসই প্রোভাইড করছে, ডাটাবেস ডকার। কি করবে, আপনি যদি ওইখানে গিয়ে বেশি কিছু নেই, এই স্ক্রিপ্টটা এক্সিকিউট করে আসেন, শুধু এতটুকু, আগে এই টুলসটা সেট আপ করে রান করবেন, এবং এই স্ক্রিপ্টটা, আমরা যে অ্যালার্ট ফাংশন দিয়েছিলাম তার মধ্যে আপনি যদি এটা লিখে আসেন, আমাদের সার্ভার আইপি, যেখানে আমার এই হ্যাকিং এর টুলসটা রান হচ্ছে, 10.0.1.20, যেখানে আমার এই টুলসটা রান হচ্ছে, রান যদি দিয়ে আসেন, এই জাভা স্ক্রিপ্টের ভিতরে অনেক কিছু ম্যালিশিয়াস লেখা, কি হবে, ওই ব্যক্তির ব্রাউজার অ্যাক্সেস, সিস্টেম অ্যাক্সেস, ব্রাউজারের ইনফরমেশন, মাল্টিপল তার লোকেশন টোকেশন সবকিছু এখানে চলে আসবে। আমি জাস্ট একটা টুলস দেখাচ্ছি, এর ব্যতীত আরো অনেক এরকম টুলস আছে। ওকে, সে কি কি করতে পারবে, ফিচার্স, জিও লোকেশন, স্ন্যাপশট, তার কি কি ভিজিট করছে সেটা স্ন্যাপশট নিয়ে আসতে পারবে, তার কুকি নিয়ে আসতে পারবে, তার কি লগারের কাজ করতে পারবে, ইউজারকে রিডাইরেক্ট করে দিতে পারবে। ওকে, যদিও এটা করতে গেলে আপনার যে আমরা
আগে যে একটা ইস্যু ছিল পাবলিক আইপি অ্যাড্রেস, এখানে পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে যদি আপনি পাবলিকলি ম্যাসিভ কাউকে আক্রমণ করতে চান। ওকে, মনে করেন এই পেলোডটা দিবেন কোথায়, এখানে। ওকে, ঘটনাটা কিভাবে ঘটবে, এই যে স্ক্রিপ্টটা এই দিলাম এইখানে। ওকে, গোতে ক্লিক করলে কি হবে, আমার এই যে লোকালি বা যেই সাইটে আমার টুলসটা রান হচ্ছে, হুম, সেখান থেকে স্ক্রিপ্টটা নিয়ে চলে আসবে, নিয়ে সাইটে এক্সিকিউট হবে। আক্রান্ত হবে কারা, আক্রান্ত হবে এই লিঙ্কটা, এই সাইটের লিঙ্কটা বা এই যে রিকোয়েস্টটা, এটা যদি কাউকে ভিজিট করাতে পারে সে আক্রান্ত হবে। আমি জানি এই এই জায়গার জন্য অনেক প্রতিষ্ঠান আছে, অনেকে আছে এক্সএসএস কে উইকনেস হিসেবে অ্যাকসেপ্ট করতে চায় না। মানে এটা একটা বৈশিষ্ট্য যে যেহেতু ইউজার আক্রান্ত হয়, তো ইউজারকে ম্যালিশিয়াস এই সাইটটা ভিজিট করা দরকার পড়ে বা করানোর দরকার পড়ে। ওকে, ইউজার যদি ভিজিট না করে সে কিন্তু আক্রান্ত হবে না, এটা কিন্তু ইউনিভার্সাল অ্যাটাক না। এই যে পেলোড দিলাম, মনে করুন আমি আর্টিস্টে যদি যাই, এখানে যদি যাই, স্ক্রিপ্ট আর এটা কাজ এখানে এক্সিকিউট হয়নি, কিন্তু যেটা হবে এক্সএসএস এর পেলোড ইনফেকশনটা যেভাবে ঘটে, সেটা যদি এক্সিকিউট হতো কি হতো, বক্স আসতো। তো মনে করি যে আমাদের বক্সটা এসেছে, যদি আমি কাউকে আক্রান্ত করতে চাই তখন কি করতে হবে, জাস্ট সাইটের ইউআরএল পাঠালে হবে না, এই পেলোড যুক্ত লিঙ্কটা তাকে পাঠাতে হবে। কেউ যদি ভিজিট করে আমাদের এই লিঙ্কে, তার কাছে এই স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে, তখন ইনফেকশনটা ঘটবে, আক্রমণটা ঘটবে। ওকে, আদারওয়াইজ আক্রমণটা ঘটবে না ইউজারের যত সময় ভিজিট না করছে। এটা একটা ডিপেন্ডেন্সি বলতে পারেন, বা আহ, কি বলে, ড্রপ। অ্যাড্রেসে না যে হইলে আমরা ওর কিছুই করতে পারবো না। আমি নিচ্ছি এক্সএসএস এর টাইপ আছে, টাইপটা নিয়ে এখন বলা দরকার। সেটা হচ্ছে তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড যেটা, এটা কি হচ্ছে, আমার পেজেই পেলোডটা আউটপুট আসছে, রিফ্লেক্ট করছে এইটা। আরেকটা এক্সেসেস হচ্ছে কি, সেটা হচ্ছে স্টোরড, এইটা ভালো, এটা অনেকে ক্রিটিক্যাল হিসেবে বিবেচনা করে। কেন, রিফ্লেক্টেড এক্সেসেস যেটা, এই ক্ষেত্রে তাকে পুরো লিঙ্কটা ধরে আমাকে পাঠাতে হবে, ভিজিট করলে দেন আক্রান্ত হবে। স্টোরড এর কথা হচ্ছে যেমন যদি গেস্ট বুকে যদি যায়, অনেক সাইট আছে যেখানে এরকম কমেন্ট করা যায়, তাই না? কমেন্ট করা যায়, পোস্ট করা যায়। এইখানে যদি আমি এবার এক্সএসএস এর পেলোড রেখে আসি, যুক্ত করে দেখি পেলোড কোথায় পাবো, এটা নিয়ে বাস এক্সএসএস ফিল্টার। ওরা খুব চমৎকার চিট শিট লিখে, এদের বাইরেও, এদের বাইরেও যদি ওয়াস বাদ দিয়ে যদি এক্সএসএস ফিল্টার ইভেশন চিট শিট লিখে সার্চ করেন, অনলাইনে অনেক সাইট পাবেন। আমি এটাই নিলাম না। বিভিন্ন রকমের পেলোড এখানে বিভিন্ন জন সাজেস্ট করে থাকে, আমরা হসপিটাল যাই। ওকে, যে আমরা যে যেটাকে শুধু কি বলে স্ক্রিপ্ট লিখছি, শুধু স্ক্রিপ্ট লেখা ছাড়াও আমাদের এইচটিএমএল এর অন্যান্য যে ট্যাগ আছে, এগুলোর মাধ্যমে এক্সিকিউট করা সম্ভব। আমি যদি এটা নেই, এইটা যদি এখানে কমেন্ট অন মাউস ওভারে কি হবে, এইটা অ্যালার্ট হবে। আচ্ছা, এটা দিয়ে দেখি কাজ করে কিনা। মেসেজ, না এটা কাজ করেনি, কিন্তু কাজ করে না। যেটা স্টোরের কনসেপ্টটা হচ্ছে
এই যে এখানে কমেন্ট করলাম না, এটা কিন্তু সেভ হয়ে থাকে। এখন আমাকে কাউকে আলাদা করে লিঙ্ক পাঠানোর দরকার নেই, পেলোড যুক্ত লিঙ্ক পাঠানোর কোনো দরকার নেই। এবার যদি আপনিও সাইটটা এসে ভিজিট করেন, আপনিও সবার জন্য, সবাই এই কমেন্টটা দেখতে, তাই না? কমেন্ট বা যেটা পোস্ট করা হচ্ছে সেটা সবার জন্য কিন্তু সেম, সবাই দেখতে পারবে যতজন দেখবে। এবং এখানে ইভেন্ট অ্যাড করা হবে, যেমন আমি এখানে যেটা দিলাম অন মাউস ওভার, এটা দিলে কি হবে, মাউসটার উপরে নিয়ে কাজ করবে। অন মাউস ওভার না দিয়ে অন ক্লিক লিখে দিই, তাহলে কি হবে, এটার উপর ক্লিক করার সাথে সাথে এই ঘটনাটা এক্সিকিউট হবে। আমাদের দিন আচ্ছা, কাজ করবে না। দেখো, মানে এরকম কতগুলো ইভেন্ট আছে। কোনো কোনো সময় মাউসের উপর নিলেই জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়ে যাবে, কোনো কোনো সময় ক্লিক করলে এক্সিকিউট হবে। ঠিক আছে, আবার কোনো কোনোটা আছে অন মাউস ওভার না অন লোড, অন লোড অর্থাৎ পেজ লোড হওয়ার সময় এই জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হবে। এমনটাও যদি আমি বলে দিই, কি হবে, পেজ কেউ ভিজিট করেছে, জাস্ট এই কমেন্টের পোস্টটা ভিজিট করেছে, হওয়ার সাথে সাথে এখানে স্ক্রিপ্ট এক্সিকিউট হয়ে যাচ্ছে তার জন্য। ওকে, এটা হচ্ছে স্টোর্ড এর কনসেপ্ট, এবং যার কারণে স্টোরটা ভয়ানক। আমরা স্টোর্ড এর আরো কতগুলো পেলোডের চেষ্টা করি, যে ঘটনা কি। আমরা দিলাম এটা দিই, সেটা কি করছে, এবার দেখুন জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট যেটা এক্সএসএস শব্দ, এটাকে নর্মালি না লিখে ইউনিক কোডে লিখে দিয়েছে। এগুলো সব ফিল্টারকে বোকা বানানোর জন্য। এই যে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে আমার এক্সিকিউশনটা হয়েছে। ঠিক আছে, আমি যদি ক্লিক মি না লিখে এটা যদি আরো কিছু লিখে দিই, কি হলো যে আর্ন মানি অনলাইন লেখা দেখা, তো মানুষ যদি একটা এরকম কমেন্ট বা যদি ক্লিক করে, করার সাথে সাথে তার কাছে এই যে জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এখানে তো আমি বোঝানোর সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে পপ আপ বক্স রেখেছি। হ্যাকার তো আর পপ আপ বক্স রাখবে না, সে দেখা যাচ্ছে সাইলেন্টলি কোনো ম্যালওয়্যার, হ্যাঁ, বা এরকম এই ধরনের এক্সপ্লয়টেশন জাতীয় কোনো টুলস রান করে দিবে ব্যাকগ্রাউন্ডে। কি হবে, যে আমার জাভাস্ক্রিপ্ট, এখানে অ্যালার্ট না বলে আমি বলে দিলাম না, জাভাস্ক্রিপ্ট এভাবে দিলে নিবে না, সোর্স বলতে হবে। দেখো ওরা কি করবে, অ্যালার্ট না বলে আদার্স সাইলেন্ট কোনো ফাংশনালিটি রান করে দিবে, এবং যে এই সাইটটা ভিজিট করছে সে আক্রান্ত হয়ে যাবে। যার কারণে স্টোরড এক্সেসেস জিনিসটা ভয়ানক। ওকে, তো ইনিশিয়ালি আপনারা লার্নিং পারপাসে যেটা করতে পারেন, যে এখান থেকে কতগুলো পেলোড দিচ্ছেন, কিভাবে বোঝাবেন, তো অনেক টেকনিক আছে। এটা কি করছে, সোর্স, এটা পুরোপুরি বাহ, বিরাট ব্যাপার। এইটাকে যদি নিয়ে আসি, ইমেজ সোর্স দিয়েছে এক্স, আমাদের মনে আছে এইচটিএমএল কোডে আমরা নর্মালি ইমেজের সোর্স কি হবে, মনে করুন মাইপিক ডট জেপিজি বা এরকম বলে দিতাম, তাই না, যে কোন ছবিটা আমাদের এইচটিএমএল বডিতে আসবে। সেটা না করে আমি এখানে বলে দিচ্ছি এক্স, ইনভ্যালিড একটা সোর্স। পরক্ষণেই বলে দিচ্ছি যে অন ইরর, অর্থাৎ ছবিটা যদি না পাও তাহলে কি হবে, তুমি ইরর জেনারেট করবে। অন ইরর অর্থাৎ ইরর তৈরি করার সময় তুমি এই কাজটা করবে। কি কাজ করবে, এইখানে আমি কি ফর্মেটে লিখেছি, এটা এনকোড করে দিয়েছে, অ্যালার্টটাকে এনকোড লিখে দিয়েছে। তো অনেক ফিল্টার আছে কিন্তু এগুলো বুঝতে পারে না, এই যে এনকোড করে দেওয়ার কারণে সাইট লোড হওয়ার সাথে সাথে অ্যালার্টটা চলে আসছে, স্ক্রিপ্ট এক্সিকিউট হচ্ছে। পেলোড গুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন, অন্ধের মতো সব ট্রাই করা দরকার নেই। তো সে কিভাবে বাইপাসটা করছে, এখন এখানে কি করছে, জাভা স্ক্রিপ্ট শব্দটার মাঝখানে স্পেস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেন জাভা স্ক্রিপ্ট একসাথে লেখা দেখলে কোনো অ্যাপ্লিকেশন যদি এটাকে ফিল্টার করে দেয়,
এখানে যদি ধরে ফেলে এটা বাইপাসের জন্য। ওকে, আর আর হচ্ছে, ও ভালো কথা আরো আছে শেখার জন্য আরেকটা, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক সাইটে আমরা সেম ভাবে এফেক্টেড হতে পারি, এবং যার কারণে এই ধরনের অ্যাড ব্লকার বা এই ধরনের এক্সটেনশন ব্যবহার করা ভালো। যেমন এখানে ঘোস্টারি ব্যবহার করতে দেখা যায়, ব্লক বা এই টাইপের এক্সটেনশন ব্যবহার করা ভালো। কি করে ওরা, ম্যালিশিয়াস কোনো স্ক্রিপ্ট সাইট লোড হওয়ার সাথে সাথে বা সাইটের কোনো অংশে থাকলে এটা এক্সিকিউট করা থেকে প্রিভেন্ট করে দেয়। অনেক সময় আক্রমণগুলো থেকে বেঁচে দেওয়া হয়। আচ্ছা, যেটা বলছিলাম আরেকটা যেটা জিনিস, সেটা হলো ল্যাব এনভায়রনমেন্ট। ট্রাই হ্যাকনিতে অলরেডি আমাদের এক্সএসএস রিলেটেড বেশ কিছু, এর একটা রুমই আছে এই এক্সএসএস ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি রুম, আপনারাও চাইলে প্র্যাকটিসটা করতে পারেন, যে এক্সারসাইজটা আরেকটু ডিটেইলস জানা হবে। আবার কাহিনী আছে, শুধু এটাতেই আমি সীমাবদ্ধ থাকতে বলবো না। কারণ যেটা হয় রিয়েল লাইফে গিয়ে কি ধরনের অ্যাপ্লিকেশন পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আরেকটা সাইট আছে খুবই চমৎকার, এ মাল্টিপল গ্রোসারি ফ্রি, গ্রোসারি ফ্রি। ওকে, এই বার্ব সুইট একটা টুলস আছে, ও একটা আছে তো আমাদের অ্যাসেসমেন্টের আলোচনাটা দরকার ছিল, ওয়েবের অ্যাসেস। যাই হোক, নেক্সট দিন একটু মনে করেন, হ্যাঁ, আজকে খেয়াল ছিল না। সরাসরি উইকনেস এর আলোচনায় চলে এসেছি। আপনি যদি এখানে আসেন অল টপিকস, মাল্টিপল উইকনেস নিয়ে আলোচনা করা। আমরা যে এক্সএসএস এর আলোচনা করলাম, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড অফ এক্সএসএস নিয়ে, এখানে 30টা ল্যাব আছে। 30টা ল্যাবের নিম্নে আপনার 60টা নতুন আইডিয়া কনসেপ্ট আপনার জানা হবে। এখন 60টা, শুধু 30টা ল্যাব নিয়ে আমাদের টোটাল কোর্সের ক্লাস 36টা। 30টা ল্যাব নিয়ে দেখা যাবে 30টা ক্লাস নিতে হবে। মানে শুধু এইখানে যে কয়টা ল্যাব আছে এইটা নিয়ে শুধু এক্সএসএস এর উপরে একটা কোর্স রান করা যায়, এত বিশাল। তো আমার যেহেতু আপনারা অধিকাংশই এখানকার শিক্ষার্থী, আপনাদের জবে আপনারা কিন্তু খুব বেশি জাননি, আপনারা কেউ এমন এক দুজন আছেন জব হোল্ডার, কিন্তু বেশিরভাগই শিক্ষার্থী, আপনাদের হাতে কিন্তু অনেকটা সময়। আমার পরামর্শ, ওই ল্যাব গুলো সলভ করুন। ট্রাই হ্যাকিং থেকে একটা আইডিয়া পাচ্ছেন, ক্লাসে ম্যানুয়াল টেস্টিং একটা আইডিয়া দিলাম, এই ল্যাব গুলো সলভ করতে এসে এখানে আরো অনেক ল্যাব আছে বিভিন্ন ক্যাটাগরি। অ্যাডভান্স টপিক গুলো তাহলে এখন যেতে পারেন, বা কিছুদিন পরে গেলে আর একটু আইডিয়ার জিনিসগুলো বুঝে। কিন্তু এই যে ক্লায়েন্ট সাইড সার্ভার সাইডে যে টপিক গুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সিনারিও দিয়ে দিয়ে ল্যাব গুলো তৈরি করা, এই ল্যাব গুলো সলভ করুন। এখান থেকে আমি একটা আইডিয়া হয়তো এখান থেকে শেয়ার করলাম, যে কি হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখাটাকে মাঝখানে ফাঁকা একটা স্পেস দিয়ে একটা বাইপাসের চেষ্টা করা। এখানে 30টা লেগে এক এক রকম আইডিয়া শেয়ার করে। এটা তো ম্যানুয়াল টেস্টিং লার্নিং প্রসেস বা এগুলো নিয়ে বলে, অটোমেটেড টুলসও আছে। জাস্ট গুগলে, আমি তাও আরেকবার গুগল করে দেখাই, এক্সএসএস টুলস লিখেও যদি সার্চ করেন অনেক টপ 10 টুলস এখানে দেয়। এই শুধু এক্সএসএস অটোমেটিক্যালি করার জন্য 10টা টুলস এখানে সে সাজেস্ট। ম্যানুয়াল টেকনিক, অটোমেটিক টেকনিক দুইটাই আমরা জানবো। ঠিক আছে, অনেক বাগ হান্টিং সাইট আছে যারা অটোমেটিক টুলস বা এগুলো ব্যবহার করাটা নিষিদ্ধ করে দেয়, প্রহিবিট করে দেয়। কেউ কেউ অ্যালাউ করে, বা ক্লায়েন্টের মার্কেট ক্লায়েন্টের কাজ যদি করতে চান, সে সময় দিয়েছে কম, বাজেট কম, এখন আপনি ম্যানুয়ালি টেস্ট করে হয়তো শেষ করতে পারবেন। তো প্যারালালি এরকম অটোমেটিক টুলস এবং ম্যানুয়াল টেস্টিং দুইটাই করতে পারে। ওকে, মাল্টিপল আইডিয়া, টেকনিক, ল্যাব, শুধু এক্সেসেস নেই এতখানি আছে, শেয়ার করলাম। ওকে, ক্লাসের শুরুতে বুঝিয়েছি প্রতিদিন
হয়তো এভাবে বোঝাবো না, কিন্তু আপনারা একটু কষ্ট করে এই জায়গাগুলোতে, এই লার্নিং যে গাইডেন্স গুলো দিচ্ছি ফলো করে এফোর্টটা দেন। হ্যাঁ, এফোর্টটা দিলে একটা ভালো আউটকাম আসবে, একটা ইনশাল্লাহ একটা ভালো পারফরমেন্স হবে। যে এফোর্টটা যদি না দেন তাহলে কিন্তু সব আহ, স্বপ্ন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আজকে আর বেশি পেইন দিব না। আপনারা গতদিনের ওয়েব এনুমারেশন মেথোডোলজির যে আলোচনাটা, ওই রিলেটেড যে প্র্যাকটিসটা আপনাদের অধিকাংশেরই বাকি, ওটা শেষ করবেন। এবং এরপরে এক্সএসএস এর যতটুকু দেখালাম, যে ল্যাব গুলোর কথা বললাম, আগে ট্রাই হ্যাকনিন ওটা সলভ করে ফেলবেন। ঠিক আছে? এখান থেকে আইডিয়া পাবেন। এবং কোনো আলোচনা যদি বুঝতে মনে হয় যে না, আমি এখানে আরেকটু ভালো জানা দরকার, ইউটিউবেও সার্চ দিতে পারেন। হ্যাঁ, শুধু স্টোরড এক্সেসেস নিয়ে দেখবেন। এখানে তো একটা বলা কোডের এক্সাম্পল দিয়ে বলা, আমি ক্লাসে একটা বললাম, ইউটিউবে আরেকজন হয়তো আরেকভাবে এক্সপ্লেন করছে। মাল্টিপল সোর্স থেকে একটু বোঝার চেষ্টা করেন, তাতে করে কি হবে, হয়তো আরেক পার্সপেক্টিভে আপনি বুঝতে পারবেন, আরেকটা কোনো ইম্প্যাক্ট আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। আর পড়তে পড়তে যদি মনে হয় যে না পাস, বা পড়তেই যদি না বসেন, একটু কি বলে মনের কল্পনায় আনবেন যে না পড়ার মানে কি দাঁড়াচ্ছে, যে নিজের হাতে টাকা পয়সা গুলো ধীরে ধীরে আপনি নদীর পানিতে ফেলে দিচ্ছেন। ঠিক আছে? কারো কোনো উপকারে আসছে না টাকাগুলো। ওকে, আজকে আর বেশি আলোচনা করবো না। নেক্সট দিন ওয়েবের অ্যাসেসমেন্ট যেটা আছে ওইটার আলোচনাটা করবো। মূলত আজকে ওইটার আলোচনা করার প্ল্যানিং ছিল, কিন্তু খেয়াল ছিল না, এক্সারসাইজের আলোচনা চলে গিয়েছি। আর অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি জিমেইল এখানে লগ ইন করতে পারছি না, আমার অন্য একটা ডিভাইসে লগ ইন করা, টু ফ্যাক্টর দেওয়া তো করতে পারছি না। নেক্সট দিন একসাথে দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা পর্যন্ত থাকুক। সবাইকে শুভরাত্রি। ট্রাই হ্যাক মি রুমের একটু লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিঙ্কটা এই যে চ্যাট বক্সে দিয়ে দিলাম। কোড সুইগারের লিঙ্কটাও, কোড সুইগারে আবার একটা ভালো জিনিস আছে, এটা যে শুধু যে ল্যাব দিয়ে রেখেছে তা না, ওরাও টিউটোরিয়াল দেয় ট্রাই হ্যাকের মতো। ওরাও আগে টপিকটা নিয়ে আলোচনা করে দেন আপনাকে ল্যাব দিচ্ছে সলভ করে। ওকে, আমি দুইটাই লিঙ্ক দিলাম, একটু সেভ করে রাখুন। কপি করে চাইলে মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিতে পারেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপে। ওকে, আজকে আমাদের আলোচনা পর্যন্ত। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।